আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা বেসিক কনসেপ্টের যে পুষ্টির অভাবজনিত রোগ রয়েছে এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা আজকে আমরা শুরু করি। এখানে পুষ্টির অভাবজনিত রোগ বলতে কি বোঝায়? আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে যে পুষ্টি উপাদানগুলো পাই, এই যে যেমন হচ্ছে শর্করা, আমিষ, তারপর হচ্ছে গিয়ে ফ্যাট বা বিভিন্ন ভিটামিন, মিনারেলস, এই সব যে পুষ্টির উপাদান, যদি কোনো কারণে এই সকল পুষ্টির ঘাটতি দেখা যায় আমাদের শরীরে, সেটা একটা সময় রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পাবে। যেমন বিশেষ করে ভিটামিনস এবং মিনারেলস। ভিটামিনস বলতে হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন বি, সি, কে, তারপরে হচ্ছে মনে করো ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এই সবগুলো ভিটামিনস এবং মিনারেলস যদি কোনো কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করি, তাহলে দেখা যায় দীর্ঘদিন যাবৎ এই ভিটামিনস মিনারেলসের অভাবে কি হবে, দীর্ঘদিন যাবৎ এই ভিটামিনস মিনারেলসের অভাবে হচ্ছে সেই স্পেসিফিক কিছু রোগ বা ডিসঅর্ডার দেখা দিবে। এবং যদি আবার ওই ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা হয়, সেই রোগ লক্ষণ আবার চলে যায়, মানে সে সুস্থ হয়ে যায় এবং ওষুধ প্রয়োগে সে সুস্থ থাকবে। তার মানে পুষ্টির অভাবজনিত রোগ বলতে বোঝায় সাধারণত এমন কিছু রোগ যেগুলো নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাবে দেখা যায়। তো তোমাদের বইতে যেগুলো দেয়া আছে সেগুলো আমি একসাথে লিখেছি, মানে একটা টেবিল আকারে লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই যে দেখো, প্রথমে আছে হচ্ছে গয়টার যে রোগটা। এটার কারণ কি? এটার কারণ খাবারে আয়োডিনের অভাব। দেখা যায় খাবারে আয়োডিনের অভাবে কি হয়, থাইরয়েড গ্রন্থি হচ্ছে ফুলে যেতে পারে। তো থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়াকে অনেকে মনে করে গলগণ্ড। তো গলগণ্ড আর গয়টার হচ্ছে গিয়ে একই রকম না, একটু আলাদা। তবে থাইরয়েড গ্রন্থি হচ্ছে ফুলে যাওয়াই মূলত গয়টারকে নির্দেশ করছে। এখন এটার লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে যে থাইরয়েড গ্রন্থির কথা যেটা বললাম সেটা কিন্তু ফুলে যায়। তো গলার সামনের দিকে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে। আয়োডিনের অভাব হলেই এটা ফুলে যাবে। কারণ কি, আয়োডিন ছাড়া থাইরয়েড গ্রন্থি কাজ করতে পারবে না। থাইরয়েড গ্রন্থি কি? একটা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যেখান থেকে, যে গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হবে, আমাদের স্পেসিফিক কিছু কাজ করবে, যেমন শারীরিক মানসিক বিকাশে কাজ করবে, বিপাক ক্রিয়ায় অংশ নিবে। তো এই কাজগুলো এই থাইরয়েড গ্রন্থির হরমোনগুলো করে থাকে। যদি থাইরয়েড গ্রন্থি তখন এই হরমোনগুলো তৈরি করতে পারবে না, ফুলে যাবে। তাছাড়া যখন ফুলে যাবে, চিন্তা করো এই জায়গাটা যদি ফুলে যায়, থাইরয়েড গ্রন্থি তো এই জায়গায় থাকে, আমাদের এখানে প্রজাপতির মতো একটা গ্রন্থি থাকে যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। তো এই থাইরয়েড গ্রন্থিটা কি করছে, ফুলে যাওয়ার জন্য খাবার গিলতে এবং শ্বাস নিতে কষ্ট এবং গলায় একটা চাপ অনুভব হয়। কারণ কি, থাইরয়েড গ্রন্থিটা ফুলে গেছে। এখন এটা প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে গিয়ে আয়োডিন যুক্ত লবণ খাওয়া। এটা হচ্ছে একমাত্র প্রতিরোধের উপায়। এই জন্য আমরা খাবারে যে লবণটা ব্যবহার করি এটা কিন্তু আয়োডিন যুক্ত হতে হবে। আয়োডিন যুক্ত লবণ খেলে আয়োডিনের অভাব হবে না। আর আয়োডিনের অভাব যদি না হয় তাহলে কি হচ্ছে, তাহলে থাইরয়েড গ্রন্থি ফুলছে না, গয়টারও হচ্ছে না। আর আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়া। আয়োডিন কোথায় পাওয়া যায়? বিভিন্ন সমুদ্রের যে পানি, সেখানে তো আয়োডিন থাকবে। এখন সমুদ্রের পানি তো খাওয়া যায় না, সেটা অনেক বেশি নোনতা। তাহলে কি খেতে হবে? সামুদ্রিক মাছ, তারপরে সামুদ্রিক যে শৈবাল আছে, মানে সিউইড যেগুলো আছে, তারপর ডিম ইত্যাদি হচ্ছে আয়োডিন সমৃদ্ধ খাবার। এগুলো অবশ্যই প্রতিদিন গ্রহণ করতে হবে। এরপরে আসো হচ্ছে কি রাতকানা। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়। এখন এই রাতকানা হওয়ার আগে একটা কন্ডিশন হয়, নাম হচ্ছে কি জেরোপথ্যালমিয়া। কি বললাম আমি? জেরোপথ্যালমিয়া। তোমাদের বইতে তুমি দেখবা জেরোপথ্যালমিয়াটা হচ্ছে যখন ভিটামিন এর অভাবে দেখা যায় কি চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে জেরোপথ্যালমিয়া। তখন দেখা যায় চোখে ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, জেরোপথ্যালমিয়ার কয়েকটা স্টেজ আছে, 7 থেকে 8টা মাত্রা আছে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেড বা স্টেজ। এখন যদি কোনো কারণে এই ভিটামিন এর অভাব হতে হতে তখন জেরোপথ্যালমিয়ার 7 বা 8 নম্বর পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সেটা রাতকানায় রূপ নেয়। অর্থাৎ সে তখন আর রাতে দেখতে পায় না। আমাদের চোখে সংবেদী অংশ হচ্ছে গিয়ে যে রেটিনার 2টা কোষ রয়েছে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। কি বললাম আমি? একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে গিয়ে কোন কোষ। এখন কোন কোষ যেটা, এটা হচ্ছে দিনের বেলায়, এই যে আমরা যা কিছু দেখি দিনের বেলায় দেখতে সাহায্য করে, আর রাতের বেলায় রড কোষটা আমাদের দেখতে সাহায্য করে। কারণ রড কোষ কি? রড কোষটা মূলত যে ভিটামিন এ জাতীয় যত খাবার আছে, যেমন হচ্ছে কি যে গাজর, মিষ্টি কুমড়া, পাকা আম, তারপরে যে ক্যাপসিকাম, এই ব্রোকলি, যে যত ভিটামিন এ জাতীয় যে খাবার, সেগুলো যখন আমরা গ্রহণ করি, সেটার ভিতরে থাকা পুষ্টি উপাদান বা ভিটামিন এ কি করছে, আমাদের চোখের সংবেদী অংশ যেটা বা সংবেদী কোষ যেটার নাম রেটিনা ছাড়া আমরা দেখতে পাবো না, সেই রেটিনার রড কোষ তৈরি করতে হেল্প করে। অর্থাৎ আমি আবারও বলছি, ভিটামিন এ জাতীয় খাবার খেলে রড কোষ তৈরি হচ্ছে। রড কোষটা কি? আমাদের চোখের সংবেদী যে অঙ্গ আছে, সংবেদী যে অঙ্গ হচ্ছে রেটিনা। চোখের সংবেদী অংশ হচ্ছে কি রেটিনা। এই রেটিনার মাধ্যমে আমরা দেখতে পাই।
তো এই রেটিনা তৈরির জন্য, রেটিনা তৈরি হয়েছে রড এবং কোন কোষ দিয়ে। তো এই যে রড কোষটা যদি ক্ষতিগ্রস্ত হয়, রড কোষটা যদি ভিটামিন এর অভাবে তৈরি হতে না পারে, তখন কিন্তু সেই মানুষটা রাতে কোনো কিছু ঠিকমতো দেখতে পারবে না, রাতের বেলায় হচ্ছে সে আবছা দেখবে, রাতের বেলা সে কিছু পরিষ্কার দেখতে পারবে না। তাহলে এই জেরপ্থ্যালমিয়া থেকে আস্তে আস্তে রাতকানাতে রূপ নিতে পারে। এই জন্য ভিটামিন এ বেশি করে, ভিটামিন এ যুক্ত খাবার বেশি অবশ্যই খেতে হবে, না হলে সে রাতকানায় আক্রান্ত হতে পারবে, আক্রান্ত হবে। এখন লক্ষণটা কি? লক্ষণ হচ্ছে কি স্বল্প আলোতে কম দেখা, যেটা বললাম যে যখন অল্প আলো থাকবে তখন দেখা কম দেখবে, সবকিছু ঝাপসা দেখবে, কর্নিয়া ঘোলাটে হয়ে যাবে। এবং এটা প্রতিরোধের উপায় কি? ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া। ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোনগুলা? যেমন মাছের যকৃতের তেল হতে পারে, তারপরে হচ্ছে কলিজা, সবুজ শাকসবজি, মলা ঢেলা, তারপরে হচ্ছে গিয়ে মলা ঢেলা মাছ, রঙিন যত ফল আছে, পাকা আম, কলা ইত্যাদি খাওয়া, এগুলো হচ্ছে প্রতিরোধের একমাত্র উপায়। 2 থেকে 5 বছরের শিশুদের মধ্যে রাতকানা রোগটা দেখা যেতে পারে। এ কারণে দেখবা যে ছোট বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, কারণ অনেক সময় দেখা যায় যে একটা দরিদ্র পরিবারে পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি করতে পারে না, কিনতে পারে না, তখন কিন্তু সেই পুষ্টি উপাদানের অভাবে কিন্তু একটা শিশু রাতকানা হতে পারে, বা হচ্ছে তার অন্য যে কোনো রোগী হতে পারে। তো যাতে রাতকানা না হয়, এই কারণে ভিটামিন এ ক্যাপসুল ফ্রিতে প্রতি বছরই দেওয়া হয় শিশুদেরকে। আচ্ছা, এরপরে দেখো রিকেটস রোগের কথা বলেছে। রিকেটস রোগ কার জন্য হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হবে, ঠিক আছে। ভিটামিন ডি এর কাজ কি এটা আমাদের আগে জানতে হবে। ভিটামিন ডি এর কাজ হচ্ছে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখা, দাঁত গঠন করা, অর্থাৎ হাড় দাঁত এগুলো গঠন করতে কে হেল্প করে? ভিটামিন ডি হেল্প করে। এখন ভিটামিন ডি যদি অভাব হয়, তার মানে কি হচ্ছে? আমাদের হাড় ঠিকমতো গঠিত হবে না, দাঁত ভঙ্গুর হয়ে যাবে, নড়বড়ে হবে। তাহলে এই যে রিকেটস যে রোগটা, এটা সাধারণত বাচ্চাদেরকে দেখা যায় বেশি হয়। তো এই রিকেটস রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে, এবং এটার লক্ষণ কি? দেহের যে হাড়গুলো আছে সেটা দুর্বল হয়ে যাবে, কারণ ভিটামিন ডি এর কাজই হচ্ছে হাড়গুলো শক্ত রাখা, গিট ফুলে যাবে, মানে গিটে যে জায়গাগুলো আছে সেগুলো ফুলে যাবে, বিশেষ করে পায়ের হাড়টা বেঁকে যাবে, আর দেহের কাঠামোটা ঠিক থাকবে, অর্থাৎ দেহের যে কাঠামোটা থাকার কথা, একটা আমাদের যে কঙ্কালতন্ত্র সুন্দর কাঠামো, শক্তিশালী কাঠামো রয়েছে, সেটা আর ঠিক থাকবে না। এরপরে হচ্ছে হাড়গুলো ভঙ্গুর হবে, মানে হাড় মনে হবে কি যে একটু চাপ দিলেই ভেঙে যাবে, নড়বড়ে হয়ে যাবে। আর একটা হচ্ছে বক্ষদেশ সরু হয়ে যাবে, বক্ষদেশ মানে বুকের যে অঞ্চলটা সেটা হচ্ছে কি সরু হয়ে যাবে, ঠিক আছে, ফ্ল্যাট হয়ে যাবে। তো এই লক্ষণগুলো দেখা যায় ভিটামিন ডি এর অভাবে। তাহলে এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে কি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কোনগুলা? দুধ এবং দুগ্ধজাত জাতীয় খাবার, তারপরে হচ্ছে কি দই, বা হচ্ছে কি তোমার মনে করো মাশরুম হতে পারে, বা সামুদ্রিক যত মাছ রয়েছে, যেমন টুনা মাছ, স্যালমন মাছ, তো এই মাছগুলো, এগুলো অবশ্যই খাবার রাখতে হবে। ডিম, এগুলো অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, এগুলো শিশুদেরকে দিতে হবে। এবং ভিটামিন ডি এর জন্য সূর্যালো সবচেয়ে উৎকৃষ্ট উৎস। চোখ এবং জননাঙ্গ ঢেকে রেখে নবজাতককে কিছুক্ষণ রোদে রাখতে হবে। দেখা যায় সকাল 10টা থেকে বা 1টার মধ্যে যে রোদটা আছে, অথবা যে গরমকালে কিন্তু আরও সকালে রাখতে হয়, 9টা 8টার দিকে রাখতে হয়, শুধু চোখটা জননাঙ্গ ঢেকে রোদে রাখতে হবে। এই রোদে রাখলে কি হবে? সূর্যের আলোটা স্কিনে পড়বে, স্কিনের নিচে যে কোলেস্টেরলটা আছে সেই কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হবে। তোমরা এই প্রসেসটা বইতে পড়বে, কোনো সমস্যা নাই। এই যে ভিটামিন ডি এর প্রসেস, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হবে। তো নবজাতকদের ক্ষেত্রে, যেহেতু নবজাতকরা এমনিও খুব দুর্বল, তাদের ইমিউনিটি সিস্টেম এত বেশি শক্তিশালী থাকে না, এই জন্য তাদেরকে আমরা খুব যত্ন করে রাখবো, এবং তাদেরকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, ভিটামিন এ সমৃদ্ধ খাবার দেবো, না হলে কিন্তু তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এরপরে দেখো রক্তশূন্যতা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে মেয়েরা, রক্তশূন্যতায় বেশি ভোগে। কোন কোন কারণে হয়? লৌহ মানে লোহা, ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি9, আর একটা হচ্ছে ভিটামিন বি12, ঠিক আছে। এই তিনটা ভিটামিনস এবং মিনারেলসের অভাবে সাধারণত রক্তশূন্যতা দেখা যায়। শুধুমাত্র যে আয়রনের অভাবে রক্তশূন্যতা হয় তা কিন্তু না, ভিটামিন বি অভাবেও কিন্তু রক্তশূন্যতা দেখা যায়। তো এটার হচ্ছে লক্ষণ কি? লক্ষণ হচ্ছে যখন কারো রক্তশূন্যতা হয় বা অ্যানিমিয়া দেখা যায়, তার দুর্বলতা অনুভব হবে, তার সারাক্ষণ মনে হবে একটু মনমরা ভাব রয়েছে, মাথা ব্যথা করে, অনিদ্রা, সহজে ঘুম আসবে না, চোখে অন্ধকার দেখবে, খাওয়ায় অরুচি হবে, বুক ধড়ফড় করবে, মাথা ঘোরাবে,
এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। তো রক্তশূন্যতা মেইনলি হচ্ছে গিয়ে যেহেতু মেয়েদের সাধারণত বেশি দেখা যায়, এই কারণে অবশ্যই লৌহ জাতীয় যে খাবারগুলো রয়েছে বা ভিটামিন বি সমৃদ্ধ খাবারগুলো অবশ্যই বেশি করে খেতে হবে। না হলে দেখা যাবে কি একটা সময় পরে এই রক্তশূন্যতা এত বেশি প্রকট হয়ে যায় যে মাসে ওষুধ তো খেতেই হয়, অনেক সময় রক্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে। তো লৌহ সমৃদ্ধ খাবার কোনগুলো? যকৃৎ, মাংস, ডিম, চীনাবাদাম, শাকসবজি ইত্যাদি এগুলো লৌহ সমৃদ্ধ খাবার। তাছাড়া কৃমিনাশক ওষুধ সেবন করতে হবে, কারণ অনেক সময় যদি কারোর অন্ত্রে কৃমি থাকে তাহলে কৃমির জন্য কিন্তু এই পুষ্টি উপাদানগুলো শোষিত হয় না। ফলে পুষ্টি উপাদান শোষিত যদি না হয় তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে তার দেহে ওই ভিটামিন মিনারেলসের অভাব দেখা দিবে। এবং লৌহ উপাদানযুক্ত ওষুধ সেবন করা অবশ্যই ডক্টরের পরামর্শ মতো এই ওষুধটা সেবন করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে কি পড়লাম? আমরা হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবজনিত রোগগুলো পড়লাম। দেখা যায় এই রোগগুলো এখন যারা ক্লাসটা দেখে তাদের বেশিরভাগই দেখা যায় এটা কোনোটা না আছে। আর এখন কথা হচ্ছে এই যে গয়টা, রাতকানা, রিকেটস খুব কম দেখা যায়, কিন্তু দেখা যায় না তা কিন্তু না। সরকারি হাসপাতালগুলোতে কিন্তু গেলে দেখা যাবে যে এই রোগগুলো নিয়ে অনেক শিশুই ভর্তি আছে। তবে রক্তশূন্যতা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যেহেতু দেখা যায়, আমি বলবো এই খাবারগুলো অবশ্যই প্রত্যেক দিনের খাবার তালিকায় রাখার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।